এখন আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী নেতা কে হতে পারে? যখন এইরকম তিনি তার জীবনের দীর্ঘ সময়ের প্রায় অর্ধেকটা সময় এই ইরানের সর্বোচ্চ নেতার পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে তার ছেলের কথা শোনা যাচ্ছে মোজতবা খামেনি, এছাড়াও লারিজানি যিনি ক্ষমতার কেন্দ্রে উঠে আসছেন এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন। এছাড়াও আরো অনেকের নাম উঠে আসছে। তা আপনি যেভাবে জানেন তাদের যে একটা কাঠামো, সেই কাঠামোর ভেতর থেকে আসলে কি প্রক্রিয়ায় পরবর্তী নেতা নির্ধারণ হতে পারে বা হয়? যে প্রক্রিয়ায় নেতা নির্ধারিত হবে সেটা হচ্ছে যে ওখানে অভিভাবক পরিষদ আছে, বিশেষজ্ঞ পরিষদ আছে এবং জাতীয় নিরাপত্তা পরিষদ আছে এবং প্রেসিডেন্টের একটা কনসার্ন থাকে মনে হয়। তো সাংবিধানিক একটা সিস্টেম আছে এবং ওই সাংবিধানিক সিস্টেমটাই ফলো করে সর্বোচ্চ নেতার পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে এবং এই নিয়ে জটিলতার কোনো কিছু হবে না সেখানে। এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারি। আর অর্থাৎ সাংবিধানিক কোনো জটিলতা এখানে তৈরি হবে না, রাজনৈতিক কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো কারণ নেই। এটা সেটেলড ইস্যু। এখন কে হবেন পরবর্তী নেতা সেটা একটা প্রশ্ন। মোজতবা খামেনির কথা অনেকবারই উচ্চারণ হয়, কথা আসে যে তিনি পরবর্তী নেতা এবং আমি যতদূর যা বুঝি জানি যে এই প্রচারণাটা অনেকটা পশ্চিমা গণমাধ্যমের। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে অনেকে এইভাবে দেখাতে চেয়েছেন যে তিনি তো এত বছর থাকলেন পরবর্তীতে তার ছেলেকে উত্তরাধিকার করে দিয়ে যেতে চান, তার মানে খানিকটা রাজতান্ত্রিক একটা ধারার সাথে উনার জীবনটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে এই অ্যাঙ্গেল থেকেই পশ্চিমা গণমাধ্যম সম্ভবত এই বিষয়টা তুলে ধরে। আমার মনে হয় না যে মোজতবা খামেনি নির্বাচিত হবে এবং এই ব্যাপারে তিনি কিন্তু কোনো যোগ্যতার কোনো বিষয় আছে নাকি তার ছেলের জন্য হবে না? না, ছেলের জন্য তিনি ছেলে বলে হবেন এই কথা বলা হয়, প্রচার করা হয়, কিন্তু তিনি ছেলে বলে হবেন না এইটাই বরং অনেকটা খানিকটা সত্যি। যদি যোগ্যতার প্রশ্ন থাকে, ডেফিনেটলি যোগ্যতার তো প্রশ্ন আছে। সর্বোচ্চ নেতা তিনি পররাষ্ট্রনীতি দেখবেন, প্রতিরক্ষা নীতি দেখবেন, টোটাল দেশের তিনি তো অভিভাবক হবেন, প্রেসিডেন্ট, সংসদ সবার অভিভাবক। তো সবার অভিভাবক যখন, তখন তো তার ওই রকম কোয়ালিটি, তার ওই রকম এক্সপিরিয়েন্স, তার ওই রকম আপনার কম্পিটেন্সি এগুলো থাকতে হবে। তা না হলে তো তাকে এইরকম পজিশনে তো বসানো যাবে না। সেক্ষেত্রে এটা ওই অভিভাবক পরিষদ এবং বিশেষজ্ঞ পরিষদ বা সাংবিধানিক যে সিস্টেম এবং এই কাজে যাদের যাদের নিযুক্ত থেকে নেতা নির্বাচন করার কথা তারা করবেন এবং ডেফিনেটলি এই জায়গায় যোগ্যতা, অভিজ্ঞতা এবং পলিটিক্যাল তার কনসাসনেস, তার জ্ঞান, তার যোগ্যতা, তার দূরদর্শিতা, এই সমস্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় আনা হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা প্রসেস আছে, সেই সিস্টেম অনুযায়ী এটা পরিবর্তিত হবে, সাংবিধানিক একটা মানে সমাধান দেয়া আছে। কিন্তু আপনি আজকে আমাদের পত্রিকায় একটা লেখা এসেছে, সেখানে আপনি বলেছেন যে এটি যে ইরানে যে ক্ষমতার পালাবদল এটি অবশ্যই প্রয়োজন এখন, কিন্তু সেই ক্ষমতার পালাবদলটা খুব সহজ হবে না। সেই সহজ হবে না বলতে আপনি আসলে কি বলছেন? সমস্যাটা কোথায়? খুবই আমি ওই জায়গায় যেটা আমি বুঝেছিলাম, আমাকে যে প্রশ্ন করা ছিল, আমি যে কথার প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল সহজ হবে না বলতে বুঝিয়েছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে চাই, এই পালাবদল ঘটানোটা খুব সহজ হবে না। অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করাটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব সহজ হবে না। রেজিম চেঞ্জের যে ব্যাপারটা ওইটা মিন করেছি যে ওইটা সহজ হবে না। আর এমনি যে ইরানের যে এই যে সর্বোচ্চ নেতা চলে গেলেন, তার জায়গায় নতুন কোন নেতা নির্বাচন, এইটা কঠিন হওয়ার কিছু নেই, জটিল হওয়ার কিছু নেই। বরং আমি তো বললাম যে এটা সাংবিধানিক প্রক্রিয়ায়, মানে সেটেলড ইস্যু যেহেতু সাংবিধানিক প্রক্রিয়া এটা হয়ে যাবে। আমি সহজ হবে না বলতে আমি মিন করেছিলাম ইসরায়েল এবং আমেরিকা যেটা চায় ওইভাবে হবে না, ওইটা হবে না। মানে ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ইসলামী সরকার বা বিপ্লবী সরকারের অবসান ঘটিয়ে তাদের পছন্দ মতো, যেমন
রেজা শাহের ছেলে রেজা পাহলবিকে তারা বসাতে চান। এই বসানোটা খুব সহজ হবে না। আমি এটা আচ্ছা, এবার একটু আসি, এমনি যে কোনো একটা দেশের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি সিকিউরিটি দেওয়া হয় সেই রাষ্ট্রের প্রধান, সর্বোচ্চ নেতা, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা খুবই সুরক্ষিত একটা জায়গার মধ্যে থাকে। এবং ইরান এই সময়ে বেশ কিছুদিন ধরে টানা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। সেই রকম সময় আপনার মনে হয় যে সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভিকে, তারপরে নাসির জাদে প্রতিরক্ষা মন্ত্রী, যাদেরকে হত্যা করা সম্ভব হয়েছে, এবং সবশেষ আপনার সর্বোচ্চ নেতাকে এইটা একই সাথে একদম পরপর হত্যা করা সম্ভব হলো, আপনার কাছে কি মনে হয় যে এইটা গোয়েন্দা ফেলিওরের জন্য হয়েছে এবং সেটা ইরানের দুর্বলতা আসলে আছে? এই জায়গায় তো অবশ্যই বলতে হবে যে গোয়েন্দা ফেলিওরিটি। কারণ যখন এই বিভাগটা সফল, তখন তো এই ধরনের হামলার আগেই তাদের কাছে তথ্য থাকার কথা, আসার কথা, যে এই হতে যাচ্ছে, এখান থেকে এক্ষুনি আপনারা মুভ করেন, জায়গা ছাড়েন, সেই পজিশনে যান, ইত্যাদি ইত্যাদি। এইটা যেহেতু হয়নি, তাহলে ডেফিনেটলি গোয়েন্দা ব্যর্থতা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে গোয়েন্দা ব্যর্থতা মানে সামগ্রিকভাবে উত্তর তো একটাই, গোয়েন্দা ব্যর্থতা তো বটেই, কিন্তু এর সাথে আরো কিছু যদি এর সাথে যুক্ত করা যায় সেগুলো বলা যায়। যেমন এই গোয়েন্দা ব্যর্থতা এর সাথে এমন হতে পারে যে ভেতর থেকেই এজেন্টরা তো কাজ করে থাকে। যেমন আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের চিফ অফ স্টাফ, তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে, আই থিঙ্ক। কারণ হচ্ছে কি, যে তার বিরুদ্ধে অভিযোগ যে 2023 সালের 7 অক্টোবর যে হামাস ইসরায়েলে অভিযান চালায়, এই অভিযানের পরে আগে পরের সময়টাই সে হামাসকে বা ইরানকে তথ্য দিয়ে সহযোগিতা। এখন কথা হলো কি, সেইটা হচ্ছে যে ইসরায়েলে তাহলে সেটা একটা সক্ষমতা যে তাদের নিজেদের মধ্যেও কেউ যদি বিট্রেয়ার থাকে তাকে খুঁজে বের করে ফেলা, হ্যাঁ, এবং তাকে অ্যারেস্ট করেছে, না? কিন্তু ইরান সেই জায়গাটা, আমি প্রশ্নটা এই জন্য করছি, মাত্র কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় 10 জনের বেশি সামরিক কর্মকর্তাকে এবং উচ্চ পদস্থ তারা একদম তাদেরকে টপ লেভেলের হত্যা করা হলো। সেটিও সম্ভব হলো, এবারেও প্রথম অবস্থায় সম্ভব হলো। মানে এখানে ডেফিনেটলি ব্যর্থতাটার মাত্রা নাকি সিআইএ এবং মোসাদের কাছে আসলে টিকতে পারাটা কঠিন? আমি সবই বলবো। ব্যর্থতার মাত্রাটা তাদের সামনে টিকতে পারার কঠিন মানেই তো ব্যর্থতা, রাইট? আপনি সমীকরণ করলে তো তাই আসবে, যে সেক্ষেত্রে ব্যর্থতার মাত্রাটাই বেশি বলবো। এবং এই জায়গায় যদি স্যাবোটাজ হয়ে থাকে বা এজেন্ট হিসেবে কেউ কাজ করে থাকে, করতেই পারে, নট ইম্পসিবল। সব ধরনের সম্ভাবনা বা আশঙ্কাই মনে হয় ইরান বিবেচনায় রাখবে। এবং আমি আপনাকে এটাও বলি যে ইসরায়েল যেমন তাদের চিফ অফ স্টাফকে ডিস্টিংগুইশ করতে পেরেছে যে হি ইজ দ্য এজেন্ট, কেমন, ইরানও এরকম বহু এজেন্টকে ডিস্টিংগুইশ করেছে, আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনেছে। এবং ফ্যাক্ট হচ্ছে, এখানে একটা মজার তথ্য বলি, যে এদেরকে যখন বিচারের আওতায় আনতে যায় তখন ইসরায়েল এবং আমেরিকা বলে যে একটা লোককেও ফাঁসি দিতে পারবো না, ফাঁসি দিলে কিন্তু যুদ্ধ করবো। তার মানে তাদের এজেন্ট সেট করা, তাদের এজেন্টদেরকে বিচার করতে গেলে, ইরান বিচার করতে গেলে তাদের বিচার করতে দেয় না। কতটা অধীনস্থ কান্ট্রি, কতটা অধীনস্থ গভর্নমেন্ট চাই ইসরায়েল এবং আমেরিকা। যে ইসরায়েল যেমন তাদের চিফ অফ স্টাফকে ডিস্টিংগুইশ করতে পেরেছে যে হি ইজ দ্য এজেন্ট, কেমন, ইরানও এরকম বহু এজেন্টকে ডিস্টিংগুইশ করেছে, আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনেছে। এবং ফ্যাক্ট হচ্ছে, এখানে একটা মজার তথ্য বলি, যে এদেরকে যখন বিচারের আওতায় আনতে যায় তখন ইসরায়েল এবং আমেরিকা বলে যে একটা লোককেও ফাঁসি দিতে পারবো না, ফাঁসি দিলে কিন্তু যুদ্ধ করবো। তার মানে তাদের এজেন্ট সেট করা, তাদের এজেন্টদেরকে বিচার করতে গেলে, ইরান বিচার করতে গেলে তাদের বিচার করতে দেয় না। কতটা অধীনস্থ কান্ট্রি, কতটা অধীনস্থ গভর্নমেন্ট চাই ইসরায়েল এবং আমেরিকা।